প্রিয় শিক্ষার্থী, আমরা সৃজনশীল একটি প্রশ্নের সমাধান করি। এখানে দেখতে পাচ্ছি কতগুলো সংখ্যা দেওয়া আছে, বাস্তব সংখ্যা। এখানে বলাই আছে সকলেই বাস্তব সংখ্যা। ক নং প্রশ্নের উত্তর হচ্ছে, বলা আছে দুইটি সংখ্যাকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে প্রথম সংখ্যাটি ভাগ আকারে আছে, অর্থাৎ 9/7। তাহলে 9কে 7 দিয়ে ভাগ করলে কি হবে? 9কে আমরা যদি 7 দিয়ে ভাগ করি তাহলে দেখতে পাচ্ছ 9 7 দিয়ে একবার ভাগ যায়, অর্থাৎ 7 একে 7, বিয়োগ করলে পাচ্ছি আমরা 2। একটা দশমিক এনে শূন্য নিয়ে আসলাম, 20কে 7 দিয়ে 2 বার ভাগ যায়, অর্থাৎ 7 দুগুণে 14, বিয়োগ করলে পাচ্ছি আমরা 6। দশমিকের জন্য একটা শূন্য আসবে। 60কে 7 দিয়ে 8 বার ভাগ করা যায়, 7 8 56, বিয়োগ করলে পাচ্ছি আমরা 4। এভাবে আমাদের চলতে থাকবে, অর্থাৎ দশমিক ভগ্নাংশের উত্তর হবে 1.28 ... ঠিক একইভাবে 4কে 5 দ্বারা যদি আমরা ভাগ করি, 4কে আমরা যদি 5 দ্বারা ভাগ করি, আমরা কি পাচ্ছি যে 5 দ্বারা ভাগ করব আছে কত? 4। দেখতে পাচ্ছি 5-এর চেয়ে 4 ছোট, তাই একটা শূন্য দশমিক নিয়ে এসে একটা শূন্য আনলাম। এখন 40কে 5 দ্বারা 8 বার ভাগ করা যায়, 5 8 40, তাহলে বিয়োগ করলে ভাগশেষ 0। তাহলে আমরা ভাগফল পাচ্ছি 0.8। এখানে ভাগফল পাচ্ছি 1.28। তাহলে উত্তর আমরা এভাবে লিখতে পারি, অতএব নির্ণেয় দশমিক ভগ্নাংশ 1.28 ... ও 0.8, এটাই অ্যান্সার। খ নং প্রশ্নের উত্তর যদি আমরা দেখতে চাই, তাহলে এখানে বলা আছে সংখ্যাগুলোকে বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাসের অবস্থান দেখাও। আমরা শিখেছি বাস্তব সংখ্যাকে প্রথমে কয় ভাগে ভাগ করা যাবে? 2 ভাগে। একটা হচ্ছে মূলদ সংখ্যা, আরেকটি অম্লদ সংখ্যা। আমরা নিশ্চয়ই উদাহরণ যখন করেছি তখন দেখতে পেয়েছি মূলদ সংখ্যা এবং অম্লদ সংখ্যা চেনার উপায়। মূলদ সংখ্যাকে সাধারণত ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, অর্থাৎ p/q আকারে প্রকাশ করা যায়, এবং অম্লদ সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না। এটা আমরা শিখেছিলাম। তাহলে আমরা প্রথমত দেখি যে এর ভিতরে কোনটি মূলদ আছে এবং কোনটি অমূলদ আছে। তাহলে প্রথম সংখ্যাটি দেওয়া আছে 3/4। 3/4, অবশ্যই এটি একটি মূলদ, কেননা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে 5, যা একটি পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ আকারে 5/1 আকারে লেখা যাবে। তৃতীয় সংখ্যাটি হচ্ছে -7। -7 অবশ্যই একটি মূলদ সংখ্যা, কেননা -7/1 লেখা যাবে ভগ্নাংশ আকারে। তারপর দেওয়া আছে 0.32 পৌনঃপুনিক, 3 পৌনঃপুনিক। আমরা জানি এটাকেও ভগ্নাংশ আকারে আমরা লেখা শিখেছি, 3 2 3 বিয়োগ পৌনঃপুনিকের আগের সংখ্যা ডিভাইডেড বাই পৌনঃপুনিকের জন্য একটি 9, দশমিকের পরে 2 অঙ্ক আছে তাই 2 শূন্য। দেখতে পাচ্ছি এটাও একটি ভগ্নাংশ, অর্থাৎ p/q আকারে প্রকাশ করা যায়। আমরা মনে রাখব সকল পৌনঃপুনিক সংখ্যাই মূলদ সংখ্যা। এরপরে আছে 0। 0টাও একটি মূলদ, কেননা 0/1 ভগ্নাংশ আকারে লেখা যাবে। তারপর আছে কত? 1। এই 1ও ভগ্নাংশ আকারে লেখা যাবে, তাই না? তারপর আছে কত? 9/7। 9/7 এটাও ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে। এরপরে আছে 12 একটি পূর্ণ সংখ্যা, কেননা 12/1 এটিও ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। তারপরে আছে 2 পূর্ণ 4/5, তা 2 পূর্ণ 4/5, এটাকে আমরা মিশ্র ভগ্নাংশ আছে, এটাকে যদি আমরা ভগ্নাংশ আকারে দেখি তাহলে 5 দুগুণে 10 যোগ 4, 14/5 আনতে পারি। তারপরে আছে কত? 1.1234 ... যেহেতু ডট ডট দেওয়া আছে, কোনো আবৃত অঙ্ক নাই দশমিকের পরে, তাই এটিকে আমরা কি হিসাবে লিখব? 1.1234
4 ডট ডট এটি একটি অমূলদ সংখ্যা, কেননা একে ভগ্নাংশ করে লেখা যাচ্ছে না। না যাওয়ার কারণ কি? মনে করো প্রথমে আগে অঙ্কগুলো লিখে নিলাম 1.123 ডট ডট, তাহলে 1 1 2 3 4 ডট ডট, দশমিকের জন্য একটি 1, পরে যতগুলো অঙ্ক থাকবে ততগুলো শূন্য, তো শূন্য তো চলতেই থাকবে যেহেতু এখানে পৌনঃপুনিক নাই, তাহলে ভগ্নাংশ আকারে অ্যাকচুয়ালি প্রকাশ করা যাচ্ছে না, তাই এটি একটি অমূলদ সংখ্যা। √3 ইকুয়াল কত? √3 ইকুয়াল 1.732 ডট ডট, যেহেতু এটাও একই রকম ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, তাই এটি একটি অমূলদ সংখ্যা। তাহলে মূলদ এবং অমূলদের ভাগে আমরা এটা নিয়ে আসতে পারি। এখন আমরা দেখব যে মূলদ সংখ্যার যে ক্লাসিফিকেশানগুলো আছে, মূলদ সংখ্যাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা পূর্ণ আর একটা ভগ্নাংশ। পূর্ণ মানে কোনগুলো? যেগুলোকে 1 আকারে ভাগ করা হয়েছে। তাহলে পূর্ণ সংখ্যা আমরা কোনগুলো পেতে পারি? এটি একটি 1 আকারে ভাগ করা হয়েছে, এটি একটি 1 আকারে ভাগ করা হয়েছে, শূন্যকে 1 আকারে ভাগ করা হয়েছে, এটি একটি পূর্ণ সংখ্যা। আর পূর্ণ সংখ্যা এখানে আরেকটি আছে 1, তাহলে এগুলো সব আমরা পূর্ণ আকারে লিখতে পারবো। আর যেগুলোর ভগ্নাংশের হরে 1 নাই সেগুলো সবাই ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশ কোনটা হতে পারে? 3/4 একটা, তারপর এখানে এটি একটি ভগ্নাংশ, 9/7 একটি ভগ্নাংশ, তারপরে 14/5 একটি ভগ্নাংশ, অবশ্যই 12/1 পূর্ণ সংখ্যা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই সংখ্যাগুলোকে প্রথমে মূলদ সংখ্যা লেখা হয়েছে, মূলদ সংখ্যার ভিতরে আবার ভাগাভাগি করে তাদেরকে কোনটি পূর্ণ এবং কোনটি ভগ্নাংশ এখানে লেখা হয়েছে। এরপরে আসি পূর্ণ সংখ্যাকে ভাগ করা যায় কিভাবে? ধনাত্মক, শূন্য, ঋণাত্মক, এই তিনটি ভাগে ভাগ করা যাচ্ছে। তাহলে ধনাত্মক কোনটা? যার আগে প্লাস থাকবে সেটি ধনাত্মক, যার আগে মাইনাস থাকবে সেটি ঋণাত্মক। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা -7 আছে, তাহলে -7 অবশ্যই ঋণাত্মক। আর সকল অঙ্কের আগে দেখতে পাচ্ছ প্লাস, কিছু নাই বলতে প্লাস বোঝায়। কিছুর সংখ্যা না থাকলে, কোনো চিহ্ন যদি না থাকে তাহলে আমরা ধনাত্মক বুঝবো। আর শূন্য যেটাতে আছে, এই যে শূন্য, 0/1 মানে কত? শূন্য, অবশ্য শূন্য শূন্য একটাই এক্স্যাক্ট শূন্য। তারপরে এখানে দেখতে পাচ্ছি মৌলিক সংখ্যা 1, যৌগিক সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যার ভেতরে পূর্ণ সংখ্যা কোনগুলো পেয়েছি আমরা? আমরা পূর্ণ সংখ্যা পেয়েছি হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছ 5 একটি পূর্ণ সংখ্যা, 5 একটি পূর্ণ সংখ্যা, -7 একটি পূর্ণ সংখ্যা, তারপরে পাচ্ছি 0 একটি পূর্ণ সংখ্যা, 1 একটি পূর্ণ সংখ্যা, 12 একটি পূর্ণ সংখ্যা, এগুলো পূর্ণ সংখ্যা। তো শূন্যের অবস্থান শূন্যতে, এই দুটো পজিটিভ আছে, 5 পজিটিভ আছে, তাই এগুলো ধনাত্মক, এগুলো ধনাত্মক, -7 ঋণাত্মক। এরপরে আছে ধনাত্মককে আবার মৌলিক, 1 এবং যৌগিক সংখ্যায় ভাগ করা হয়েছে। মৌলিক কোনগুলো? যেগুলো সংখ্যাকে 1 ভিন্ন অন্য কোনো সাধারণ গুণনীয়ক নাই, অর্থাৎ 1 ছাড়া অন্য কোনো অঙ্ক দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায় না, তাদেরকে বলি মৌলিক সংখ্যা। আমরা দেখতে পাচ্ছি 5 একটি মৌলিক সংখ্যা। আমরা অবশ্যই উদাহরণ আলোচনায় মৌলিক এবং যৌগিক এই সম্পর্কে আলোচনা করেছি, তোমরা অন্যান্য যে আমাদের ভিডিও রেকর্ডগুলো আছে সেখানে অবশ্যই দেখতে পেয়েছো। তাহলে 5 একটি মৌলিক সংখ্যা। 1 কখনোই মৌলিক নয়, মনে রাখবে, 1 মৌলিক নয়। 1কে বলা হয় গুণের একক, আর 0কে বলা হয় যোগের একক। এই দুইটা অঙ্ক বা ডিজিট যদি সংখ্যা আকারে প্রকাশ করা হয়, তা এখনও পর্যন্ত পৃথিবীতে পুরোপুরি এদেরকে আবিষ্কার করা সম্ভব হয়নি। অবশ্য এটা প্রক্রিয়াধীন, যদি কোনো গবেষক বা বিজ্ঞানী, সম্মানিত বিজ্ঞানীগণ যদি দেন তাহলে আমরা অবশ্যই পেয়ে যাব। আর সাথে সাথে তোমরাও চেষ্টা করে দেখো, এর ভেতরে আরও প্রবেশ করো, এই নিয়ে গবেষণা করো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 12 একটি যৌগিক সংখ্যা, কেননা 12 অনেকগুলো গুণনীয়ক আছে। 12 গুণনীয়ক কে 2, 3, কেননা 3 4 12, 6 2 12, 4 4 4 12, 6 2 12, এগুলো সব গুণনীয়ক। অনেকগুলো গুণনীয়ক আছে, তাই এটি একটি যৌগিক সংখ্যা, তাই এটি একটি যৌগিক সংখ্যা। এরপরে আসি ভগ্নাংশে। তাহলে ভগ্নাংশকে দুই ভাগে ভাগ করা হয়, একটা সাধারণ ভগ্নাংশ, একটি দশমিক ভগ্নাংশ। আমরা যদি 3/4 এগুলোকে লিখি তাহলে এটি একটি সাধারণ ভগ্নাংশ। 3/4 একটি সাধারণ ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ কোনগুলো? সরাসরি যার লব এবং হর
দেওয়া থাকবে সেগুলোকে বলবো সাধারণ ভগ্নাংশ। তাহলে এখানে সাধারণ ভগ্নাংশ বলতে কোনটা পাচ্ছি, 3/4, 9/7, এগুলো হচ্ছে সাধারণ ভগ্নাংশ। একটি সংখ্যা দেওয়া আছে, দেখো 2 পূর্ণ 4/5, এটিকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। মিশ্র কি, এর ভিতরে পূর্ণ সংখ্যা আছে আবার ভগ্নাংশ আছে। ভগ্নাংশের ক্ষেত্রে আমরা ছোটবেলায় শিখেছি ভগ্নাংশের লব থাকবে আর হর থাকবে। তাহলে লব যদি ছোট হয়, হর যদি বড় হয়, এটাকে বলবো আমরা প্রকৃত ভগ্নাংশ। কি ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ। আর লব যদি বড় হয়, হর যদি ছোট হয়, তাহলে এটাকে বলবো আমরা অপ্রকৃত ভগ্নাংশ। কি বলবো? অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে এভাবে আমরা আমাদের অবস্থানগুলো চিহ্নিত করতে পারি। তাহলে যদি এই সংখ্যাগুলিকে এখন আমরা এই শ্রেণীবিন্যাসে অবস্থান দেখাইতে চাই, তাহলে কিভাবে দেখাবো? প্রথমে আছে 3/4। আমরা দেখতে পাচ্ছি এটি একটি, যেহেতু লব 3/4, এখানে লব ছোট হর বড়, অবশ্যই একটি ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশে দেখতে পাচ্ছ 3/4 লেখা আছে। ঠিক এভাবে তোমরা যখন ছক আঁকবে প্রকৃতর পাশে এরকম 3/4 লিখে দিলেই চিহ্নিত হয়ে গেল। ঠিক একইভাবে যদি 5 লিখি, তাহলে 5 একটি পূর্ণ সংখ্যা, তাহলে এটি যেহেতু প্লাস আছে তাই ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাই দেখো এই ধনাত্মকের ভিতরে আবার কি পাচ্ছি আমরা? মৌলিক, তাই মৌলিকের নিচে 5 দেওয়া আছে। আমাদের দেখতে হবে একেবারে এই নিচ থেকে, অর্থাৎ ভাগ করতে একবারে শেষ পর্যায়ে আমরা এক্স্যাক্টলি যেটা পাবো সেটাকেই বলবো আমরা এই শ্রেণীবিন্যাসের অবস্থান। তোমরা যদি কোনো কারণে, যেহেতু বলতে পারো যে 5 তো একটা মূলদ, তাহলে 5 এখানে লিখতে পারি, হ্যাঁ এটাও লিখলে সঠিক, কিন্তু এর চাইতেও বেশি সঠিক কোনগুলো সেটা আমরা দেখব। 5 একটি মূলদ সংখ্যা, ভালো কথা। 5 একটি পূর্ণ সংখ্যা, এটাও ভালো কথা। 5 ধনাত্মক, এটাও ঠিক। 5 মৌলিক, এটাও ঠিক। তাহলে একেবারে রুট থেকে একেবারে শেষ কোণ পর্যন্ত আমরা যেতে পারি, সেই হিসেবে আমাদের অবস্থানগুলো দেখাতে হবে। এবার আমরা গ নং প্রশ্নের উত্তরটি একটু দেখে নিই। এখানে বলেছে দেখাও যে √3 একটি অম্লদ সংখ্যা। তো √3, √5, √7 অর্থাৎ স্কোয়ার রুটের ভেতরে যদি কোনো মৌলিক সংখ্যা থাকে এগুলো অবশ্যই অম্লদ সংখ্যা। আর এর প্রমাণ অনুশীলনীর 5 নং সমাধানে আমি আগেই করে দিয়েছি। তোমরা একটু এটাকে স্কিপ করে তোমাদের 5 নাম্বার অনুশীলনী 5 এর সমাধানটা একটু দেখে নাও। এটা অবশ্যই আমাদের রেকর্ডে আছে। তোমরা চ্যাপ্টারে প্রবেশ করে সেখান থেকে এই সমাধানটি দেখে নিলেই ওখানে বিস্তারিত বোঝানো আছে। তাছাড়াও আমি সমাধানটি একবার এখানে লিখে দিয়েছি।